তাহলে এই ভূত ডামরের পুঁথির কি প্রয়োজনীয়তা রইল ক্রিয়াকলাপে? শ্মশান ভৈরব আবাহন করার জন্যই না ওই পুঁথির প্রয়োজন ছিল। এই দেখো, এই ভূত ডামরের পুঁথিতেই তো বিস্তারিত পদ্ধতি দেওয়া রয়েছে। পরে বহু বছর পর এই ঘটনাটা মনে পড়তে মিলিয়ে দেখেছি হুবহু একই প্রক্রিয়া। তান্ত্রিক ও ডামর তন্ত্র পুঁথি এপিসোড 20। গল্প শুরু করার আগে ছোট্ট দুটো রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের গল্প যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থেকো। তোমার জন্য এটা ফ্রি হলেও আমরা এতে দারুণ মোটিভেট হই। এবং সেকেন্ড যে রিকোয়েস্ট সেটা হচ্ছে, যদি এখন অবধি তুমি ইয়ারফোনটা কানেক্ট করে না থাকো তাহলে প্লিজ কানেক্ট করে নাও, তাহলে আরও বেটার এক্সপিরিয়েন্স করতে পারবে আজকের গল্পে। আমি ও কিশোরী পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। মিনিট পাঁচেক পরেই চায়ের সরঞ্জাম নিয়ে উপস্থিত হলেন ঠাকুরমশাই। তারানাথের মুখে দার্শনিক ও কাব্যিক কথাবার্তার ঠেলায় আমাদের আসার মূল উদ্দেশ্যটাই মাঠে মারা যায়। সেই ভয়ে দ্রুত প্রসঙ্গ পাল্টে আমি প্রসিংসই প্যাকেটটা ওনার দিকে বাড়িয়ে রসিকতা করে বললাম, ওটা রাখুন দিকি, আপনার গুরু দক্ষিণা গ্রহণ করুন। এবার কিন্তু জমাটি গপ্প চাই, দিতেই হবে। তারানাথ কোনো উত্তর না দিয়ে একটা পাসিং শো ধরিয়ে লম্বা সুকটান মেরে তৃপ্তির এক রাস সাদা ধোয়ার কুণ্ডলি ছেড়ে চোখ বুঝে বিজ্ঞের মতো বললেন, গল্প নয়, সবই এই বৃদ্ধের জীবনে ঘটে যাওয়া এক একটি সত্যি ঘটনা, যা আজও মনে পড়লে শিহরিত হতে হয়। তোমাদের তো অনেক ঘটনাই বলেছি, গল্পের ছলে তার মধ্যে কটাই বা তোমরা মনে রেখেছো আর বিশ্বাস করেছো? শুধু শুধু আষাঢ়ে গল্প ঠাউরে নিশ্চয়ই আড়ালে আবডালে আমাকে নিয়ে বিদ্রুপ করেছো। আমি সবই জানি, সবই জানি। হ্যাঁ, অমনি বললেই হলো আমরা বিশ্বাস করি না। আমরা তো আপনার গুণমুগ্ধ শ্রোতা, নইলে কি বর্ষা বাদলার দিনে বৃষ্টি ভিজতে ভিজতে জল কাদা ভেঙে তাও আপনার কাছে আসি? প্রথমত আপনার বলার গুণ, আর প্রত্যেকটি গল্পের প্রতি অমোঘ টানই আমাদের বারবার আসতে বাধ্য করে। সে কথা তো আপনি নিজেও বিলক্ষণ জানেন, তাও যে কেন এসব বলেন। কিশোরী দেখলাম কায়দা করে দুরস্তভাবে ট্রামে আসার কথাটা চেপে গেল। জ্যোতিষী মশাইয়ের পাশ হতে আমি আর চোখে ওর দিকে তাকিয়েই ছিলাম। দেখলাম মুচকি হাসি কিশোরীর ঠোঁটের কোণে খেলা করছে। কিশোরীর এরূপ প্রতিবাদ সূচক কথা শেষ হতে না হতেই বাইরে ঝমঝম করে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত। বাড়ির পতনের তীব্র শব্দের মাঝে আমাদের কথোপকথনের বেজায় ব্যাঘাত ঘটছিল। তাছাড়াও বৈঠকখানার খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাট আসছিল, তাই উঠে গিয়ে কপাটগুলো বন্ধ করে ভালো করে জমিয়ে বসলাম তক্তপোষের উপর। তারানাথ তখনও চোখ বুঝে ধূমপানে মগ্ন, আর নিজের জীবনে ঘটে যাওয়া বিভৎস রসে সিক্ত কোনো কাহিনী বলবেন সেটাই বোধহয় ভাবতে ব্যস্ত। এই সময়টা ওনার যে চিন্তা ভাবনার সময় তা আমরা জেনে গিয়েছিলাম। বেশ কয়েক বছর ধরে ওনার মটলিনের আস্থানায় যাতায়াত তরুণ। কিশোরী দেখি তারানাথের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো নিঃশব্দে। যাই হোক, উনি চোখ খোলার পর পেয়ালার বাকি চাটুকু সমাপ্ত করে ছাইতানি রূপে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ বুঝে বলতে আরম্ভ করলেন, তোমরা তো জানোই আমার জীবন ছিল কতই না বিপদ সংকুল। প্রত্যেক মুহূর্তে বিপদ ওঁত পেতে থাকতো, সে শ্মশানেই হোক কিংবা কোনো গাঁ-গঞ্জের গৃহস্থ মানুষের বাড়িতেই হোক না কেন। তখন আমার বয়স কম, ঘরে বসে আর ভালোই লাগছে না, শুধুই মনে হচ্ছে যেদিকে দুই চোখ যায় বেরিয়ে পড়ি। বদ্ধ গৃহের স্বল্প পরিসরের মধ্যে বন্দি থাকার চাইতে বাইরের বৃহৎ উন্মুক্ততা উপভোগ করতেই মনটা বেশি চাইত। ভবঘুরের মতো এই গ্রাম সে গ্রাম ঘুরবো আর অজানাকে জানার চেষ্টা করব, এমনটাই ছিল আমার বাসনা। সে যাই হোক, আমার মন আর যখন গৃহে টিকছিল না, তখন এক বস্ত্রেই বেরিয়ে পড়লাম তো বটে, কিন্তু কোথায় যাব সেটাই নির্ধারণ ছাড়াই
উত্তর দিক বরাবর হাঁটতে শুরু করে দিলাম। ও হ্যাঁ, প্রসঙ্গত একটা কথা বলে রাখি, তখন আমার সদ্য তান্ত্রিক দীক্ষা সম্পূর্ণ হয়েছে। সদ্গুরুর সান্নিধ্যে এসে সূর্যগ্রহণের দিনে গুরু মহাশ্মশানে স্বহস্তে আমাকে অভিষেক করিয়ে দীক্ষা মন্ত্র প্রদান করে আমার তন্ত্র মার্গের পথ চিনিয়ে দিয়েছিলেন। কিছু অলৌকিক শক্তিও দিয়েছিলেন অবশ্য। তা গুরুর নিকট বেশ কিছুদিন থাকার পর, নানাবিধ সাধন ভজন করার পর একদিন বেরিয়ে পড়লাম আমি। প্রণাম সেরে যখন চলে যাচ্ছি, তখন উনি আমাকে বললেন, তারানাথ, আশীর্বাদ করছি তোর আধ্যাত্মিক প্রগতির যেন বৃদ্ধি ঘটে। আর বিপদে আপদে আমাকে স্মরণ করলে আমি তোর সাথে যোগসূত্র স্থাপন করে মুক্তির একটা পথ বাতলে দেব। মনে আছে তো কিভাবে দূর দূরান্ত থেকেও ধ্যানের মাধ্যমে সম্বন্ধ স্থাপন করা যায়? ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। উনি আরো বললেন, বেশ বেশ, তাহলে নিশ্চিন্তে সাধনা কর। আর হ্যাঁ, আর একটা কথা, ভুলেও কোনোদিন প্রলোভনে পা দিবি না, নইলে সঞ্চিত শক্তি ক্ষয়প্রাপ্ত হতে শুরু করবে। খুব সাবধান। মন দিয়ে সেই সব নির্দেশ শুনে নিয়ে গুরুর সম্মতিক্রমে ওই স্থান ত্যাগ করে উপযুক্ত স্থান বেছে গুরু প্রদত্ত একটা বীজ মন্ত্র নিয়মিত পদ্ম বীজের মালায় জপ করি নির্জনে বসে, আর সাধু সঙ্গের নেশায় দিক বিদিক ঘুরে বেড়াই। দীক্ষার পরেও নতুন করে সাধুসঙ্গের প্রয়োজনীয়তা কি ছিল ঠাকুরমশাই? আমি কৌতূহলবশত প্রশ্নটা করেই ফেললাম, কিন্তু আমার এই ধারা প্রশ্নে তারানাথের মুখে খেলে গেল এক প্রকার স্নেহ সুলভ হাসি। হাসির ধরনটা অনেকটা যখন অবুঝ শিশু তার পিতার নিকট ছেলে মানুষই কথা বলে, তখনই পিতার মুখে এই হাসির রেশ দেখতে পাওয়া যায়। তারানাথ বলল, তোমরা দুটি এসব বুঝতে পারবে না। এই তন্ত্রমার্গের ব্যাপ্তি অনন্ত, যার কোনো শেষ নেই। বিভিন্ন তান্ত্রিক কাপালিক সম্প্রদায় নানাবিধ শাখায় সিদ্ধ। এই যেমন কুলার্ণ, ভূত, ডামর প্রমুখ প্রকারের শাখার কথা গুরু মুখে শুনেছিলাম। তন্ত্রশাস্ত্রের প্রতি তখন আমার শ্রদ্ধা ও ঝোঁক দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে গিয়েছিল, আর সাধু সঙ্গের মাধ্যমে নানাবিধ উপাচার ক্রিয়াদি রপ্ত করছি রীতিমতো। কিন্তু কি জানো, অদৃষ্ট সর্বদা সকলের উপর প্রসন্ন থাকে না। আমারও কতবার ভাগ্যের ফিরে বিপদ ঘনিয়ে এসেছিল, না জেনেই যে ভুল পথে অগ্রসর হতে যাচ্ছিলাম। তার থেকে স্বয়ং গুরুদেবই আমাকে উদ্ধার করেছিলেন। সেও এক কাহিনী। একটা জমিদার বাড়ির সমস্যার মীমাংসা করতে গিয়ে ঘটনাচক্রে জড়িয়ে পড়ছিলাম জানো। যদিও ভালো মন্দ বোঝার মতো শক্তি পেয়েছিলাম, কিন্তু তখনও এই সাধন মার্গে আমি তখন নবাগত, তো অত আটঘাট বোঝার মতো বয়সই হয়নি। মোটে তো 24 বছর বয়স, তখন না বোঝাটাই স্বাভাবিক কিনা। একথা নিশ্চয় জানো, এখনকার দিনে শতকরা 90% ঠক আর জোচ্চোর ব্যবসাদার সাধুতে দেশটা ভরে গেছে। শুধু লাল বসন পরে ও আবক্ষ গোঁপদাড়ির জঙ্গল রেখে ভরম দেখালে কেউ সিদ্ধ পুরুষ হয়ে যায় না। আগেও যেমন এদের অস্তিত্ব ছিল, আজ এবং পরবর্তীকালেও এরা থাকবে। সে যাই হোক, অল্প বয়সে মাইলের পর মাইল হাঁটাহাঁটি করার সামর্থ্য ছিল। গুরু দীক্ষার পর স্বগ্রামে বেশ কিছুদিন কাটিয়ে পুনরায় বেরিয়ে পড়েছি বাউন্ডুলোদের মতো ভ্রমণের নেশায়। কথার মাঝেই আমি বললাম,
এই ঘটনা কি মধুসুন্দরী দেবীর সঙ্গে সাক্ষাতের পূর্বে? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। মধুসুন্দরী কেন, বীরভূমের ওই মাতু পাগলির সঙ্গেও দেখা হয়নি তখন। তবে নানাবিধ সাধু সন্তদের সঙ্গে দেখা করে তাদের সান্নিধ্যে বেশ কিছুদিন থেকে স্বল্প কিছু ক্রিয়াকলাপ তান্ত্রিক প্রণালী আয়ত্ত করেছি। নিম্নমানের প্রাথমিক কিছু টোটকা যাকে বলে আর কি। আসলে তখনকার দিনে গাঁ গঞ্জ এতটা উন্নত হয়নি তো, মানুষের মধ্যেও অতটাও শিক্ষার প্রসার ঘটেনি। তাই তারা যেমন সরল সাদাসিধে ছিল, তেমনি সাধু সন্তদের দেখলেই সংসারের হিতার্থে এগিয়ে এসে খাতির করে নিয়ে গিয়ে দিন কয়েকের জন্য আপ্যায়ন করে নানাবিধ সমস্যার কথা জানিয়ে প্রতিকার চাইত। আর ওইসবের সুযোগ নিয়েই নকল ভণ্ড তান্ত্রিকরা নিজেদের জাহির করে 2 পয়সা রোজগারের ফিকিরে মাদুলি তাবিজ গুছিয়ে দিত। বহু প্রকার অমঙ্গলের ভয় দেখিয়ে বিশেষত বাড়ির মেয়ে বউদের তারা করায়ত্ত করে রাখত। এমনই একটা অভিজ্ঞতা আমারও হয়েছিল। আজ আমি সেটার কথাই তোমাদের বলছি, শোনো। ঘটনাটা প্রায় বছর 30 পুরনো। শ্রাবণের মাস চলছে তখন। ইতিউতি অনেক ঘোরাঘুরির পর এসে পৌঁছে গেলাম গভীর রাতের দিকে একটা অখ্যাত গন্ড গ্রামে। নামটা কি যেন হ্যাঁ, ভগীরথপুর। বেশ ছিমছাম খোলামেলা প্রকৃতির একটা গ্রামাঞ্চল। পৌঁছে তো গেলাম, কিন্তু রাতের দিকে কোনো গৃহস্থ মানুষকে বিরক্ত করা উচিত হবে না ভেবে একটু একটু করে বাঁশ ঝাড় ও নির্জন পথ পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম। পথঘাট বেশ দেখতে পাচ্ছি, অন্ধকারের বালাই নেই বললেই চলে। যেহেতু মাথার উপর চতুর্দশীর পূর্ণ চাঁদ, সেই চাঁদেরই ভরা জ্যোৎস্না আলোকিত আলো উপচে পড়েছে এবং সমস্ত প্রান্তর বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। ঝিরি ঝিরি জল বাতাস বইছে, নিস্তব্ধতা বিরাজ করছে পরিবেশে। ঘাসের পাতার ফাঁক গলে বাতাসের ছাপটা অদ্ভুত এক প্রকার ঘা ছমছমে শব্দ তৈরি করেছে। ছেঁড়া ছেঁড়া পুঞ্জীভূত মেঘ রাতের আকাশে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেঠো রাস্তা অতিরিক্ত বৃষ্টির জলে কাদা ঘোলা হয়ে হড়হড়ে হয়ে গেছে। একটু আগেই যে বৃষ্টি হয়েছে তা বোঝা যাচ্ছে প্রথমত স্যাঁতস্যাঁতে ভিজে আবহাওয়া দেখে ও দুর্বা ঘাসের ডগায় বিন্দু বিন্দু জলের কণা দেখে। সেগুলোর উপর জ্যোৎস্নার আলো ঠিকরে পড়ে চকচক করছে। কোথাও বা শুনতে পাচ্ছি গাছের নব পল্লবিত পাতার গা বেয়ে টুপটাপ বাড়ি পতনের শব্দ। গ্রাম বাংলার বর্ষার তোমরা দেখলে কই হে শহুরে নাগরিক। কিন্তু আমার সেসব দেখার সৌভাগ্য হয়েছে বড়ই। পৃথক আকাশ পাতাল অন্তর তো আছেই। রাতের দিকে শান্ত পরিবেশে সমস্ত ইন্দ্রিয়ের প্রখরতা বাড়ে, বিশেষত শ্রবণ ইন্দ্রিয়ের তো বটেই। আশেপাশে 2 ধার ঘন বন বাদারে পরিপূর্ণ। 2-একটা শিয়ালও ঝোপের মধ্যে গা মিশিয়ে অন্যত্র প্রস্থান করল। ঝিঝি আর ব্যাঙের সম্মিলিত আর্তনাদ শোনা যাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে একটা 8 বাড়ির থেকে 10 গজ দূরত্বে দাঁড়িয়ে একটা বিষয় লক্ষ্য করলাম এবং তড়িৎ বেগে গাছের মোটা গুড়ির আড়ালে এমন ভাবে লুকিয়ে গেলাম যে আমি সবকিছু পরিষ্কার দেখতে পেলেও আমাকে কেউ দেখতে পাবে না। সম্মুখের ওই গৃহস্থ বাড়ির সদর দরজার পাশের এক মানুষ অবধি মাটির পাঁচিল ডিঙিয়ে বাইরে কেউ যেন
ধীরে লাফিয়ে নামলো এবং সদর দরজার একেবারে নিচে বাম হাতে ধরে থাকা অশ্বত্থ পাতায় গায়ে গুলে রাখা কিছু একটা তুলে অনামিকা আঙুলের ডগায় কিছুটা নিয়ে একেবারে কোণার দিকে সব সাংকেতিক চিহ্ন ছোট্ট হরফে এঁকে দিয়ে ধূর্ত শেয়ালের মতো ইতিউতি চেয়ে সন্ত্রস্ত পায়ে অন্যত্র সরে পড়ল এবং অন্ধকারে মিশে গেল। তার এসব কার্যক্রম যে কেউ লুকিয়ে দেখছে সেদিকে ওই লোকটির কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের কাজটা নির্বিঘ্নে সেরে নেওয়ায় একটা পরিতৃপ্তির হাসি তার মুখমণ্ডলে খেলে গেল। আগন্তুকের মুখটাও বোধহয় দেখলাম জ্যোৎস্নার স্বল্প আলোয়। আমি কেমন যেন ধন্দে পড়ে গেলাম। কে এই লোকটি? শীতের চোর হলে তো শীত কেটে সবকিছু অপহরণ করার কথা, তাছাড়াও পিঠে তো কোনো বড় ছোলা টোলা নেই। তবে মনের অন্তরালে লুকায়িত একটা অশনি সম্ভাবনায় আমার সমগ্র মনে সন্দেহের ছাপ পড়তে শুরু করলো। মনে অমঙ্গলজনক সংকেতের একটা তীব্র ধ্বনি ক্রমশই অস্থির করে ফেলছিল। আমিও বাড়িটা চিনে রাখলাম এবং ওই দিনের মতো স্থানীয় শ্মশানে সারাটা রাত কাটিয়ে দিলাম। কিশোরী উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি সাংঘাতিক ঠাকুর মশাই, আপনার ভয় করলো না সারা রাত শ্মশানে কাটাতে? শুনেছি শহরে শ্মশানের তুলনায় পাড়াগায় শ্মশান ভূমি অত্যন্ত ভয়াবহ। তারানাথ ফের হেসে বললে, বাহ, খবর রাখো তাহলে। হ্যাঁ, ঠিকই বলেছ। এই পাড়াগাঁয়ের শ্মশান বিশেষত রাতের দিকে প্রচন্ড ভয়াবহ হয়ে ওঠে। শুরুর দিকে আমারও গা ছমছম করতো। যতই পবিত্র স্থান হোক না কেন, একা গেলে একটা অস্বস্তিমূলক অনুভূতির ছেড়ে থাকাই মুশকিল। কেউ কোথাও নেই। সামান্য ভাঙা কলসে দক্ষিণে হাওয়ার স্পর্শে ফাঁপা শব্দ হলেও মন কিন্তু বিপরীতমুখী প্রতিক্রিয়ায় শুরু করে। মনে হয় এসব কোনো অশরীরীর কাজ, কিন্তু তা সত্য নয় একাংশ। কিন্তু দীর্ঘদিন থাকার অভ্যাস যাদের আছে তাদের সব গা সওয়া হয়ে যায়। কি আর বলছি তোমাদের, আমার চোখের সামনেই কত নানাবিধ ভয়ঙ্কর অলৌকিক বিষয় ঘটেছে। সেসবের বিরাট কাহিনী আছে, না হয় পরে অন্য কোনোদিন বলবো। তো যেটা বলছিলাম, ওই দিন রাতটা কাটিয়ে পরদিন দিনের আলো ফুটতে না ফুটতেই আমি বাইরের বেরিয়ে এসে স্থানীয় মানুষদের আনাগোনা দেখতে পেলাম। সকলেই যেন হন্তদন্ত হয়ে কোথায় যেন ছুটে যাচ্ছে। পথ চলতি জনা দুয়েকে শুধালাম যে তারা কোথায় যাচ্ছে। আমার পরনের গেরুয়া বসন ও রুদ্রাক্ষের মালা দেখে দুইজন স্থানীয় গ্রামবাসী কৌতূহল বশত এগিয়ে এসে আমার পায়ে লুটিয়ে পড়ে কাতর অনুরোধের সুরে বলল, বাবা বাবা আমাদের সঙ্গে একটু চলুন। আপনি আপনি ভরসা দয়া করে ফেরাবেন না, দোহাই বাবাজি, আপনি চলুন একটু আমাদের সাথে। তাদের এরূপ কাতর অনুরোধ উপেক্ষা করতে পারলাম না। বিশেষত দীক্ষাগুরুর উপদেশ কানের কাছে ভেসে উঠল। উনি বলেছিলেন, দিন দুঃখিনী অসহায় মানুষদের সর্বদা পাশে থেকে বিপদ থেকে উদ্ধার করতে। সুতরাং আমিও কাল বিলম্ব না করে ওদের সঙ্গে পশ্চিম দিক বরাবর মেঠো পথ ধরে এগিয়ে যেতে লাগলাম অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে। হেঁটে চলেছি প্রায় মিনিট 15 পর দীর্ঘ পথ অতিক্রম করে যেই স্থানে পৌঁছালাম সেটা আমার বড্ড চেনা ঠেকল। গতকাল রাতে এই বাড়িটিকেই তো দূর থেকে লক্ষ্য করছিলাম, আর রাতের আঁধারে ওই অচেনা আগন্তুকের গুপ্ত ক্রিয়াকলাপও
আমি দেখে ফেলেছিলাম। এতক্ষণ পরে মনে পড়ল এখানে আসতে এতক্ষণ সময় লাগছিল কেন। ভগীরথপুর গাঁয়ের শ্মশানটা হলো গিয়ে দক্ষিণ প্রান্তে। রাত বিরেতে সঠিকভাবে পথ না ঠাউরে আমি দ্রুত গতিতে যেমন ভাবে পেরেছি ভগীরথপুর গাঁয়ের অন্তিম সীমান্তের শ্মশানে এসে পড়েছিলাম। যদিও যাতায়াতের সময়টা আন্দাজ করতেই পারিনি রাত থাকায়। সে যাই হোক, গিয়ে দেখি দরজার সামনে অসংখ্য মানুষের জটলা। সকলেই ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছে এবং এবং সকলেরই দৃষ্টি খাটিয়ার উপর শায়িত একজন ঋজু দীর্ঘদেহী বছর ৩০-৩২-এর ধুতি পাঞ্জাবি পরিহিত ভদ্রলোকের দিকে। বেশভূষা দেখে স্বভাবতই সম্পূর্ণ সচ্ছল অবস্থার বলেই প্রতিপন্ন হতে লাগলো, আর ইনি যে গৃহস্বামী তাতে কোনো সন্দেহ আমার আর রইল না। তবে উনি যে বেঁচে আছেন তার দৃষ্টান্ত ওনার ওই প্রশস্ত বুকের ওঠানামা দেখেই আমার ধারণা হল। এতক্ষণ সারা ভগীরথপুরবাসী গৃহস্বামীর দিকে তাকিয়েছিল, কিন্তু আমি যে মুহূর্তে উপস্থিত হয়েছি সেই মুহূর্ত থেকে সকলেই আমার দিকে আগ্রহের চোখে চেয়ে আছে সেটা দেখলাম। সকলের চাউনিতেই একটা ভরসা ফিরে পাওয়ার ভাব স্পষ্ট। কেউ বা আবার সামনে এগিয়ে এসে কৌতূহলের সঙ্গে দেখতে ব্যস্ত। সমবেত জনতার মধ্যে যার সঙ্গে আমি এসেছিলাম সে উচ্ছ্বসিত কণ্ঠে উৎসাহে সুরে সাহিত্য ব্যক্তির পাশে দণ্ডায়মানা স্ত্রীলোকটিকে উদ্দেশ্য করে বলে উঠল, না ঠাউরন, তোর আর চিন্তা নাই, মস্ত গুণিনকে নিয়ে এসি, এবার বিপদ কেটে যাবে। কই পেলি রে এই গুণিনকে? আমাদের বিপদ মুক্ত করতে পারবে কিনি? কত কম বয়স। বৃদ্ধ গোছের একজন মাতব্বর ব্যক্তি ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলেন। খালি গা, নিম্নাংশে একটা মলিন লুঙ্গি জড়ানো। বয়স দেখে মনে হয় প্রায় বছর ৬০ তো হবে। টাক মাথা, পিছনের দিকে অল্প বিস্তর কাঁচা পাকা চুল, ঠোঁটের উপরিভাগে একগুচ্ছ গোঁফ, ডান গালে ছোট্ট একটা আঁচিল। হাবে ভাবে বেশ একটা রাজকীয় চাল বিদ্যমান। সমগ্র মুখমণ্ডল জুড়ে স্পষ্ট বিরক্তি ও অবিশ্বাসের ভাব স্পষ্ট। বোঝাই যাচ্ছে উনি যে আমার আগমনে মোটেই প্রসন্ন নন। আর সেটা জানতে হাত গুনতে হলো না মোটেই আমায়। ওনার এরূপ মন্তব্য শুনে আগের লোকটি বলল, হ্যাঁ খুড়ো, ই পারবে বটে, আজ নিয়ে এলাম বটে। এই শ্মশান থেকে বেরিয়ে আমার এই পথ শুধাচ্ছিল যে বড়, যে সারা রাত শ্মশানই থাকতে পারে সে নিশ্চয়ই বড় গুণিন, নতুবা এই সাধক শ্রেণীরই হবে বটে। এই তোরা কি বলিস? হ্যাঁ, এই বলে ওই লোকটি সমবেত সকলের উদ্দেশ্যে প্রশ্ন করার সাথে সাথে সকলেই সম্মতি জানালো। তবু ওই বৃদ্ধের হাবভাব দেখে মনে হলো আর সকলের মতো সে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেনি। কেবল গজরাতে গজরাতে দাঁতের গোড়ায় ধুতির কোচর থেকে একটা পান চালান করে বলল, সারা জীবনই কত না সাধু সন্ত দেখলাম, তাই দেখে মাথার চুল পাকিয়েও ফেললাম। সব কটা জোস্বর, কেউই আসল নয় কো। ওই সাধুর পাল্লায় পড়েই তো ঘরে শনি ডেকে আনলো ব্যাটার ছেলে। পই পই করে বারণ করতাম, না আমরা তো পর ওর অনিষ্ট চিন্তনকারী, বোঝ ঠেলা। আমাকে তর্কের সময় বলেছিল আমার নাকি ঘাটে যাওয়ার সময় হয়েছে, ভীমরতি ধরেছে। নাও দেখ বেটা, কে এখন ভুক্তভোগী? তোকেই না আবার পাপের ঘাটে যেতে হয়। পাপ কি কখনো বাপকেও ছাড়ে? তীব্র আক্রোশে ফেটে পড়ে ওই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ব্যক্তি ভিড়ের মধ্যে থেকেই চেতনালুপ্ত ওই সাহিত্য ভদ্রলোকের উদ্দেশ্যে অশ্রাব্য মন্তব্য করতে লাগলেন। ওনার এমন অগ্নিশর্মা ভাবভঙ্গিমা দেখে আমি বেশ বিস্মিত হলাম। দণ্ডায়মান জনতাও
ভয় পেয়ে বৃদ্ধের নিকট হতে কয়েক কদম পিছিয়ে এলো। কেউই ওনার এইরূপ রূঢ় আচরণের কোনো প্রকার প্রতিবাদ করছিল না। বলা বাহুল্য, গৃহস্বামীর স্ত্রী ও কন্যা এনারাও মুখ বুজে ডুকরে ডুকরে অশ্রু বিসর্জন করছিল, আর বারংবার আর চোখে আমার দিকে তাকিয়ে গৃহস্বামী স্ত্রী দৃষ্টিপাত করছিল। হয়তো আমি আশায় ওদের মনে ক্ষণিকের জন্য দুশ্চিন্তা লাঘব হয়েছে। আমি প্রথমেই ওনাদের বাড়ির ভিতরটা ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, কিন্তু দৃষ্টিতে এমন কোনো সন্দেহজনক উপাদানই পড়ল না যাতে রহস্যের উন্মোচন করা যায়। প্রশস্ত উঠোনের বাম দিকে 3টি গোলা ভর্তি ধান, অন্যত্র প্রান্তে গোয়াল ঘর, তুলসী মঞ্চ, কলপাড়ের কাছে সুবৃহৎ ইঁদারা ইত্যাদি সারা প্রাঙ্গণ জুড়েই আছে। এও শুনলাম যে ভগীরথপুর গাঁয়ের সবচেয়ে বিত্তবান শ্রেণীর পরিবার এনারা। গৃহস্বামীর নাম ঠাকুরদাস মুখোপাধ্যায়। বড়ই সজ্জন ব্যক্তি, কিন্তু সংসারের প্রতি অনাসক্ত ইনি। হঠাৎ হঠাৎ গৃহ থেকে নিরুদ্দেশ হয়ে যান এবং ফেরেন মাস 6-7 ব্যবধানের পর। ঠাকুরদাসের সম্পর্কে এ যাবৎ কিছু ইতিবৃত্তান্ত শোনার পর আমি মনে মনে নিজের করণীয় সম্বন্ধে স্থির করে ফেললাম। সাহিত্য লোকটির দিকে হাঁটু মুড়ে বসে তার মাথায় হাত রেখে চোখ বুজে বোঝার চেষ্টা করলাম। দেহ স্পর্শ করার সাথে সাথেই অনুভব করলাম লোকটি বেঁচে থাকলেও তার দেহে স্বাভাবিক উষ্ণতার লেশমাত্র নেই। সর্বাঙ্গ বরফের কুচির মতো ঠান্ডা। চোখ বুজে আছে, কিন্তু বন্ধ চোখের অন্ধকার গুছে কোনো দৃশ্যই ফুটে উঠল না। মানব সংযোগের অভাবে সবই নিষ্ফল হতে লাগলো। এমনটা আমার কোনোদিনই হয় না। বার দুয়েক পুনশ্চ চেষ্টার ত্রুটি রাখলাম না। কেউ যেন আমার ক্রিয়াতে ব্যাঘাত দিচ্ছে। সে চায় না আমি এ বিষয় সম্বন্ধে কোনো কিছু অবগত হই। তাছাড়াও জমাট বাঁধা ভিড়ের মধ্যে হাজারো মানুষের কোলাহল এবং গৃহস্বামী স্ত্রী কন্যার অনর্গল অশ্রুপতন আমাকে ধ্যানে একাগ্র হতে বাদ সাধছিল। যাই হোক, নিরিবিলিতে আমাকে বসতে হবে। লোকারণ্য স্থানে এসব ক্রিয়াদি সম্ভব নয়। তবু শেষ এক প্রকার চেষ্টা করে দেখলাম। চোখ খুলে আমি গম্ভীর কণ্ঠে গৃহস্বামীর স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, আমাকে 1 ঘটি জল এনে দাও, বিশুদ্ধ জল আনবে, কেমন? সেই নির্দেশ মেনে ওনার স্ত্রী ইদারা থেকে বালতি ভর্তি জল তুলে সেইখান থেকেই ফাঁকা ঘটিটা পূর্ণ করে আমার হাতে তামার পূর্ণ ঘটিটা দিলেন। আমি গলায় পরে থাকা রুদ্রাক্ষের মালার অগ্রভাগ স্পর্শ করলাম এবং বিড়বিড় করে বীজ মন্ত্র আউড়ে গেলাম। তারপর আঁচলা করে জল হাতের তালুর উপর নিয়ে জলের ছেটা মারতে লাগলাম গৃহস্বামীর মুখের দিকে। বেশ কয়েকবার এই প্রক্রিয়া চলল, কিন্তু কিছুতেই লোকটির চোখ আর খোলে না। ভূতপূর্ব অবস্থাতেই সাহিত্য অবস্থায় সে পড়ে রইল। মনে মনে প্রচন্ড বিচলিত হলাম বটে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করলাম না। ক্রমান্বয়ে একটাই সন্দেহ বারংবার আমার মনে উত্থিত হচ্ছিল। নিশ্চয়ই এই ভিড়ের মধ্যে কেউ এমন আছে যে স্বল্প তন্ত্রচর্চা করে এবং নিজের সঞ্চিত শক্তির প্রয়োগে আমাকে নিরস্ত করার চেষ্টায় মেতে উঠেছে। বিভূতি, তোমরা বিশ্বাস করবে না তখন আমার মনের অবস্থা কেমন ছিল। আমি প্রাণপণে চেষ্টা চালাচ্ছি শুভ শক্তির মাধ্যমে লোকটিকে বাঁচিয়ে তোলার, কিন্তু কিছুতেই পেরে উঠছি না। অথচ এসব টোটকার প্রয়োগে বহুবার আমি নিজের বাঞ্ছিত কাজে সফল হয়েছি। এক্ষেত্রে কি আমার শক্তি বিনষ্ট হয়ে গেছে? এরূপ নানাবিধ চিন্তা ভাবনায় ডুবে গেছিলাম। চমক ভাঙল পাশে দাঁড়িয়ে থাকা একজন গ্রামবাসীর কথা শুনে।
সে উদ্বিগ্ন কণ্ঠে বললে, বাবা, আপনাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? অবস্থা কি সুবিধের নয়? তাকিয়ে দেখি লম্বা ঢেঙা একজন মধ্যবয়স্ক যুবক। তার নাম শশধর বারুই। এই গাঁয়ের বাসিন্দা ঠাকুরদাস মুখোপাধ্যায়ের গোমস্তাগিরি করে। ও তাঁতের কাজ করে 2 পয়সা উপার্জন করে। গাঁয়ের মানুষদের মধ্যে একতা এমনই হয়। সচরাচর একজনের বিপদকে তারা নিজের মনে করে দিবারাত্র সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে। এ কথা তো তোমাদের আগেও বলেছি। ঠিক এই সময় শশধরের ঠিক হাত 6 দূরত্বে ওই বৃদ্ধের দিকে আমার দৃষ্টি নিবদ্ধ হলো। আশ্চর্যের কাণ্ড! ওনার চোখ মুখ টকটকে রক্ত জবার মতো লাল। চোখের মণিগুলো যেন ঠিকরে বেরিয়ে আসবে এমনটাই মনে হচ্ছে। দেহের পেশিগুলো পর্যন্ত শক্ত হয়ে গেছে। 2 হাত মুঠো করে তিনি দাঁড়িয়ে। অর্থাৎ এই লক্ষণটা আমার কাছে জলের মতো পরিষ্কার। মনে হচ্ছিল গোড়ার দিকে ভুল ভেবেছিলাম, কিন্তু সেটাই যে পরে সত্য প্রতিপন্ন হলো। ওই বৃদ্ধ নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে সমস্ত সঞ্চিত ক্ষমতার অপব্যবহার করে আমার নানাবিধ প্রয়োগে বিধিতে বাধা দিচ্ছেন ক্রমান্বয়ে। আমি সবকিছু দেখলাম বটে, কিন্তু সর্বসমক্ষে কিছুই বললাম না। একে পরেও দেখে নেওয়া যাবে এই ভেবে শেষ পর্যন্ত আমি নির্দেশ দিলাম গৃহস্বামীকে শুইয়ে দিতে। আমি কিছু একটা ব্যবস্থা নিচ্ছি। এরূপ আশ্বাসবাণী দিয়ে বেরিয়ে আসতে যাচ্ছি, ওনার স্ত্রী আমার পা জড়িয়ে কাতর কণ্ঠে কেঁদে কেটে স্বামীর প্রাণ ভিক্ষা করতে লাগলেন। যতই হোক, ওনার স্ত্রীকে দেখে যতটা বুঝেছিলাম উনি আর 5টা গৃহস্ত্রীলোকের মতো নন। কলকাতাবাসী এমনকি রীতিমতো শিক্ষিত, বেজায় গম্ভীর ও রাশভারী। মনের জোর অটুট, কে বলবে। সহজে ভেঙে পড়ার মতো মানসিক স্থিতি নয় ওনার। যে কোনো পরিস্থিতিতে দিব্যি মানিয়ে নিতে সচ্ছল। যত যাই হোক, মায়ের জাতুনি এমনভাবে আমার পায়ে লুটিয়ে পড়লেন, এসব পরিস্থিতিতে আমি বড়ই বিব্রত হচ্ছিলাম। ওনাকে উঠিয়ে আমি বললাম, আহা, করছেন কি মা ঠাকুরুন? এমন ভাবে কেন অযথা ভেঙে পড়ছেন বলুন তো? আমি নিশ্চয়ই কিছু একটা করব। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার স্বামীর প্রাণ সংশয় হয়নি। উনি অচেতন হয়ে পড়ে একটা ঘোরের মধ্যে আছেন। আমাকে বিশ্বাস করুন, উনি ঘোরের মধ্যেই আছেন। হ্যাঁ, পুজো পাঠ করে আমি চেষ্টা করছি ওনাকে যতটা সম্ভব সুস্থ স্বাভাবিকভাবে জাগ্রত করে তোলার। এসব তো বুঝতেই পারছেন বড্ড সময় সাপেক্ষ ব্যাপার। তাই উতলা হবেন না, একটু ধৈর্য ধরুন, কেমন? উনি বললেন, বাবা, আমি আধুনিক শহুরে মেয়ে, এসবে তেমন আস্থা নেই, বুঝরু কি মানি না। কিন্তু আমার স্বামীর কথা তো শুনলেনি। ওনার এসবে অগাধ বিশ্বাস। সারা দিন এসব প্রসঙ্গে কথাবার্তা বলতেন নিজের আত্মীয় পরিজনের সঙ্গে। গত পরশু উনি ফিরে এলেন, দিব্যি সুস্থ স্বাভাবিক ছিলেন। হেসে খেলে কেটে যাচ্ছিল আমাদের ক্ষুদ্র সংসার। উনি কথাও দিয়েছিলেন যে এসব বাউন্ডুলেপনা আজীবনের মতো ত্যাগ করবেন, ছোটখাটো একটা কাজও জুটিয়ে নেবেন। যদিও তার প্রয়োজন নেই, দেখতেই পারছেন মা লক্ষ্মীর কৃপায় কোনো কিছুরই অভাব নেই। তবু ওনার এই কথা শুনে না মন বেশ আশান্বিত হয়ে উঠেছিল। এরই মাঝে সকাল সন্ধে নিত্য বেরোতেন বাইরে। প্রকৃতি প্রেমী কিনা, গাছ গাছালি নদী নালার পাশে ঘন্টার পর ঘন্টা একান্তে বসে থাকতে পারতেন। কিন্তু ওই দিনের কথা আমি কখনো ভুলতে পারবো না ঠাকুর মশাই। উনি যখন সন্ধে পেরিয়ে যাওয়ার পরও এলেন না, তখন আমি সবে তুলসী মঞ্চে সন্ধে পুজো সেরে সদর দরজা খুলে দাঁড়িয়েছি। আমার বহুদিনের অভ্যেস।
ওনার নিরুদ্দেশের পর থেকে আমি প্রায়ই রাতের পর রাত জেগে ওনার জন্য পথ চেয়ে বসে থাকতাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন উনি আসলেন না, মনের মধ্যে একটা দুর্দাম ভয়ের সঞ্চার হতে লাগলো। ভাবলাম উনি কি আবার পাত্তারি খুঁটিয়ে চলে গেছেন। ভবঘুরে মানুষদের পার্থিব বস্তুর প্রতি কোনো মোহ থাকে না। তাই নিজে যখন শাড়িটা ভালো করে জড়িয়ে বেরোতে যাচ্ছি, দূর থেকে দেখি টলমল পায়ে আমার স্বামী ফিরে আসছেন। অদ্ভুত গান তখন ওনার মুখে শুনতে পাচ্ছিলাম, মাতালদের মতো। কাছে আসতে আরো স্পষ্ট হলো, হ্যাঁ, উনি তারই গিলে ফিরেছেন। আর সেটা যে মাত্রাতিরিক্ত সেটা বোঝাই যাচ্ছিল। নেশার চোটে একটা স্থানে ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। চোখ মুখ লাল, প্রচন্ড ঘামে পরনের পরিচ্ছদ চটচট করছে। তবে এটুকু বুঝলাম, উনি বেজায় ক্রুদ্ধ। নিশ্চয়ই পথে ঘাটে কারোর সঙ্গে মনোমালিন্য হয়ে দ্বন্দ্ব বিবাদ বাঁধিয়ে এসেছেন। উনি দরজা থেকে হুমড়ি খেয়ে পড়লেন আমার গায়ের ওপর। উফ, ওনার গা থেকে যেন উত্তাপ নির্গত হচ্ছে মনে হলো। রাগে গজরাতে উনি উঠোনে পাতা তক্তাপোষের ওপর বসে ক্রুদ্ধ উচ্চস্বরে নেশা বিজড়িত কণ্ঠে বলে উঠলেন, রেগে নেব শালা বুড়ো, তোমার দিন ফুরিয়ে এসেছে। তুই ঠাকুর দাস মুখুজ্জের সঙ্গে অকারণ বিবাদে জড়াস। দেখ দেখ তোর কি অবস্থাটা করি। আমি মরিয়া হয়ে ওনাকে প্রশ্ন করলাম, কি গো, তুমি তারই খেয়েছো? এই বদভ্যাসটা কবে থেকে হলো শুনি? বেশ করেছিস শালা, তাহলে তোর কি চোর টাকায় গিলেই না গিরে? দূরা এখান থেকে। রাগে অন্ধ হয়ে ওই দিন সারা রাত উঠোনের তক্তাপোষের ওপর কাটিয়ে দিলেন। শত অনুরোধও এলেন না। এই তো সপ্তাহ দুয়েকের ঘটনা। ঘরের ভিতর দৌড়িতে খাটের ওপর বসে আমার মনে হচ্ছিল কার সাথে উনি কথা বলছেন, কার সঙ্গে ওনার এমন তর্ক বাঁধলেও। পরের দিন শত ডাকাডাকির পর দেখি উনি অচেতন হয়ে পড়ে আছেন, উত্তর অব্দি দিচ্ছেন না। এখন কি হবে ঠাকুর মশাই? এমনিতেই বিয়ের পর থেকে আমি স্বামী সোহাগ থেকে বঞ্চিত। এবার কি আজীবনের ন্যায় বিধবার বেশভূষা ধারণ করতে হবে? আমার মেয়ের কি হবে? বলে শাড়ির আঁচলের খুঁট দিয়ে উনি চোখের কোণে জমা জল মুছলেন। আমিও ওনাকে বহু রকম ভাবে সান্ত্বনা দিলাম। মনের ভিতরে অন্তর্নিহিত একটা প্রশ্ন করেই ফেললাম। আচ্ছা, আপনার স্বামীর এরূপ অবস্থার জন্য কিছু প্রতিকার কি আপনি করিয়েছিলেন? ঠাকুর মশাই, আপনি বিশ্বাস করুন, উনি লুপ্ত চেতনার মধ্যে বিড়বিড় করে কার যেন নাম ধরে ডাকছিলেন এবং বারংবার উদ্ধারের জন্য অনুরোধ করছিলেন। একদিন দুপুরের কথা, আমরা কবরেজ ডাকার জন্য তোড়জোড় করছি, এমন সময় বাইরে একটি শিরিঙ্গি গুছের জটাধারী সাধুর আগমন ঘটল। বুক অব্দি দাড়ি, কয়েক ছড়া নানাবিধ মালা, মাথায় একরাশ কালো কোঁকড়ানো চুল, চোখের একটি নষ্ট গোঁফ দাড়ির জঙ্গলের থেকে ক্ষীণ ভাবে একটা বিশ্রী হাসি উকিয়ে দিচ্ছে। ওনার সাথে ছিলেন ওই বৃদ্ধ বললেন আমাকে, ইনি নাকি মস্ত সাধক। ওনার সান্নিধ্যে কিছুদিন আমার স্বামীকে রাখলে উনি সুস্থ করে দিতে পারেন। আমি বিশ্বাস করে ওনার পা ধোয়ার জল এনে কায় ক্লেশে কতই না সেবা শুশ্রূষা করলাম। লাল পরিহিত সমস্ত সাধুই যে সৎ হবে এমন কথা নেই। উনি এসেছিলেন আমার সুযোগের সদ ব্যবহার করতে। তারপর ঠাকুরদাস বাবুর স্ত্রী মুখের ওপর আঁচল ঢাকা দিয়ে নিজের অশ্রুর বেগ ধরে রাখতে পারলেন না।
ফুঁপিয়ে ফুঁপিয়ে মর্মভেদী আর্তনাদ করে উঠলেন। আমার মনে তখন বাকিটা শোনার তুমুল ঝড় বইছে। ওনাকে সান্ত্বনা দিয়ে উত্তেজিত হয়ে বললাম, আচ্ছা, তারপর তারপর কি হলো? দয়া করে থামবেন না, নির্দ্বিধায় বলুন। উনি ওই ক্রন্দনরত অবস্থাতেই চিৎকার করে বললেন, আমার স্বামী অচৈতন্য, সেইটারই সুযোগ নিয়ে একদিন ওই নরাধম আমাকে শোন বিমলা, তোর স্বামীকে আমি সুস্থ করে দিতে পারি, কিন্তু আমাকে তো কিছু দিতে হবে। দিবি তো? বলি ওই সন্ন্যাসী অশ্লীল সূচক এক প্রকারের অট্ট হাসিতে ফেটে পড়লেন। আমি আমি ভয়ার্ত কণ্ঠে বললাম, আপনার কি চাই? আমার অসাধ্য কিছু চাইবেন না দয়া করে। কত টাকা লাগবে বলুন। উনি কিছুই বললেন না। পুনরায় অশ্লীল ভঙ্গিতে আমার সর্বাঙ্গ আদ্য প্রান্ত পর্যবেক্ষণ করতে লাগলেন। আমি সব বুঝে রান্নাঘর থেকে আঁশ বটিটা বাগিয়ে ধরে রাগত কণ্ঠে গলা চড়িয়ে বলেছিলাম, বেরিয়ে যা ভণ্ড কোথাকারের। তুই যাবি নাকি এক বটির কোপে তোর মুন্ডু পৃথক করে দেব? উনি বিন্দুমাত্র ভয় পেলেন না। আমার এসব কার্যক্রম দেখে হো হো করে হেসে শেষে উঠে গিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, যেটা করলি বিমলা, সেটার মাসুল তোকেই গুনতে হবে। দেখি তোর স্বামী কি করে সুস্থ হয়। বলেই উনি রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন এবং আমি দাওয়ার উপর বসে রইলাম, কোনো কিছু না বুঝে। ঈশ্বরকে সেই দিন থেকে স্মরণ করছি, যদিও এরপর আপনি ব্যতীত আর কোনো সাধক আসেননি। ওনার সমস্ত কথা আমি শুনলাম, আর বিমলা দেবী এতই আমার প্রতি অনুগত হয়ে পড়েছেন যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবু আমাকে উনি কিন্তু কিছুতেই যেতে দিলেন না। অখণ্ড পণ করে বসে রইলেন যে তার স্বামীর বিপদ মুক্তি না হওয়া পর্যন্ত আমি যেন ওই বাড়ির আতিথ্য গ্রহণ করি। আমার শত নিষেধ উনি গ্রাহ্যই করলেন না, বরং আমাকে জোরপূর্বক থাকার জন্য কাতরভাবে কাকুতি মিনতি করতেই লাগলেন। ততক্ষণে বাইরে ভিড় পাতলা হয়ে গেছে, যে যার নিজের বাড়ির মুখে রওনা দিয়েছেন। ব্যতিক্রম কেবল ওই বছর 60-এর ওই বৃদ্ধটি ছাড়া। উনি কিন্তু ঘুরঘুর করতে লাগলেন সারা বাড়ির বাইরে। আমিও গৃহস্বামীর স্ত্রী বিমলা দেবীকে থাকার প্রতিশ্রুতি দিয়ে বাইরেটা একটু ঘুরতে বেরিয়েছি। একটু গিয়েই অমনি সোজা ওই বৃদ্ধের সঙ্গে মুখোমুখি আমাকে দেখেই ওনার মুখের নেকড়ে বাঘের মতো একটা বিকৃত হিংস্র অভিব্যক্তি খেলে গেল, আর রাগে থরথর করে কাঁপতে লাগলেন তিনি। আমি যথাসম্ভব নম্র কণ্ঠে ওনাকে প্রশ্ন করলাম, এই যে মশাই, আপনি এখানে কি করছেন? তখন থেকে লক্ষ্য করছি আপনাকে। আপনার চাল চলন তো বেশ সুবিধার বলে মনে হচ্ছে না। তা মশাই, কি মতলবে এখানে? উনি পারলে আমার উপর লাফিয়েই পড়েন এমন হাব ভাব লক্ষ্য করলাম। গলার পারদ সপ্তমে চড়িয়ে উনি হম্বিতম্বি করে সোজা ভদ্রতা শিখিয়ে তুলে আপনি থেকে তুইতে নেমে এসে শাসনের ভঙ্গিমায় বললেন, তীব্র কটাক্ষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে তর্জনী উঁচিয়ে, তাতে তোর কি রে? আমি যে চুলোতেই যাই না কেন, তাতে তোর কি? তুই ঠাকুর দাসের প্রাণ রক্ষা করতে পারবি না, পারবি না, পারবি না। আর আমি কোথায় যাই না যাই, সেসব কৈফিয়ত তোকে কেন দিতে যাব রে? আমি কি তোর আজ্ঞাবহ কে না গোলাম? কিচ্ছু করতে পারবি না। বৃথা প্রচেষ্টা বাড়িতে তান্ত্রিক ডাকিয়ে আমার ক্রিয়াকলাপ প্রতিহত করা। ব্যাস, এইটুকু বলেই ওই বৃদ্ধ মুখে কুলুপ টানলেন। গুপ্ত কথা ফাঁস করে দিলে যেমন মুখে ভয়ের ভাব ফুটে ওঠে,
হুবহু একই অভিব্যক্তি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওনার মুখেও দেখতে পেলাম। তুইও পরিত্রাণ পাবি না, দেখে নেব। এই জাতীয় কিছু ধমক দিয়ে উনি নিমিষের মধ্যেই পাশের জঙ্গলাকৃত ঝোপের অন্তরালে গা ঢাকা দিলেন। আমি দৌড়ে গিয়ে ঝোপের ভিতর দেখলাম, কিন্তু ওই সেই বৃদ্ধ। তার পরিবর্তে একটা কালকে উঠে আমার দিকে ফোনা তুলে লিকলিকে চেরা জিভটা বের করে হিংস্র দৃষ্টিতে দৃষ্টিপাত করে আছে। আর ওই বিষধর সর্প আমাকে অতর্কিতে ছোবল মারতে গিয়ে নিষ্ফল হলো। একটা বৈদ্যুতিক ঝটকা খেয়েই সরসর শব্দ করে দ্রুত গহন অরণ্যে ঢুকে গেল। বৈদ্যুতিক ঝটকা খেলো? এ কি করে সম্ভব ঠাকুরমশাই? কিশোরী, তুমি কি প্রশ্ন করা বন্ধ করবে না? দিলে তো মাঝপথেই গল্প শোনার 12টা বাজিয়ে। তারানাথ দেখলাম মৌন হয়ে কোলের উপর হাত দুটো রেখে চুপচাপ কিশোরীর দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। তিনি বললেন, দাঁড়াও হয়ে দাঁড়াও, আরেক পেয়ালা চা নিয়ে এসে তারপর গল্পের পরবর্তী অংশ না হয় শোনা যাবে, কেমন? দাঁড়াও দাঁড়াও। বলে উনি উঠে ভিতর বাড়ি যেতেই আমরা ওই অবসরে বারান্দায় এসে ধূমপান করতে লাগলাম। এখন প্রায় আধ ঘন্টা তারানাথ আসবে না, সুতরাং দুই বন্ধুতে সিগারেট ধরিয়ে অন্ধকারের দিকে দৃষ্টি নিবদ্ধ করে ধূমপান করতে লাগলাম এবং কিশোরীকে তার এই খামখেয়ালি পনার জন্য বললাম, ভাইয়া দোহাই, এরপর আর কোনো প্রশ্ন করো না। তোমার প্রশ্নের ঠেলায় না ঠাকুরমশাই অন্য প্রসঙ্গে চলে গেলেই বিপদ, তখন অসমাপ্ত গল্প শুনেই আমাদের ফিরে যেতে হবে। কিশোরীও এক রাশ ধোয়া ছেড়ে সহাস্য বদনে আমাকে বলল, আরে বিভূতি, অত বিচলিত হচ্ছ কেন? মনের মধ্যে প্রশ্ন জাগলে সেটা করব না? তুমি বলো, এটা কি ঘটা সম্ভব? একটা বিষধর সাপ ওনাকে ছোবল মারতে গিয়ে বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়ে পালিয়ে গেল। সত্যি আজ ফেরার চিন্তা শিখিয়ে তোলো। এখনো যা বৃষ্টি বেশ, তাতে ঘন্টা দুয়েক আমাদের এখানেই বসে প্রহর গুনতে হবে। আমি তবু বিরক্ত মাখানো গলায় ধমক দিয়ে বললাম, আর তোমার যদি অবিশ্বাস্য মনে হয় তাও তুমি ঘন্টা দুয়েকের জন্য মৌনব্রত পালন করে রেখো, খামোখা গল্পের আসরটা নষ্ট করো না। কিশোরী আর কিছু না বলেই আমার সঙ্গে ধূমপান পর্ব মিটিয়ে বৈঠকখানার ভিতরে প্রবেশ করলো, কিন্তু তখনও তারানাথ আসেনি। প্রায় মিনিট খানিক অপেক্ষা করার পর উনি দ্বিতীয় দফা চা এনে এর ভিতরে প্রবেশ করলেন এবং সঙ্গে করে নিয়ে এলেন একটা জড়া জীর্ণ বিবর্ণ চওড়া পুঁথি। প্রচ্ছদের উপর সোনার জলে কাজ করা লেখা একটা নাম, ভূত ডামর তন্ত্র। উনি সেটা দেখিয়ে আমাদের বললেন, আন্দাজ করতে পারো এই বইটার বয়স কত হবে? আমি ততক্ষণে চায়ের পেয়ালা হাতে তুলে নিয়ে বিস্ময়ের দৃষ্টিতে বইয়ের আগাগোড়া পর্যবেক্ষণ করছি। ধূলি ধূসরিত এই বইটির বয়স আন্দাজে 100 বছরেরও অধিক বলে মনে হল। তারানাথকে সে কথা বলতে উনি স্বল্প হেসে বললেন, আমার গাঁয়ের বাড়ি বাঁকুড়া রুদ্রপুরে ঠাকুরদার সংগ্রহে ছিল এই বইটি। নানাবিধ বইয়ের মধ্যে এই একটা বই পেয়েছিলাম তার কাছে। তোমাদের তো বলেইছিলাম আমাদের পরিবারের প্রায় সকল সদস্যই ছিল ঠাকুর দেবতার প্রতি অগাধ আস্থা। কোনো কিছু ভালো ঘটলেই কেউ না কেউ গাঁয়ের কালী মন্দিরে পুজো দিয়ে আসতেন। তাছাড়াও সৎ তান্ত্রিক সন্ন্যাসীদের আনাগোনাও লেগে থাকতো সেখানে। আমার বাবা ঠাকুরদা ওদের স্বহস্তে সেবা শুশ্রূষা করতেন। ঠাকুরদার তন্ত্রমন্ত্রের নানাবিধ বইপত্র সংগ্রহের একটা আলাদাই বাতিক ছিল। ভালো বই পেলে উনি রাতের পর রাত জেগে সেসব গভীর অধ্যয়ন করতেন জ্ঞানের পরিধি বাড়ানোর তাগিদে। সে যাই হোক, এই মূল্যবান ভূত ডামর তন্ত্রের পুঁথিতে আছে নানাবিধ ভূত প্রেত, পিশাচ, দেবী, উপদেবী প্রমুখ নিম্ন বর্গের জীবদের আরাধনা ও পুজো পাঠের গুপ্ত পদ্ধতি। এই দেখো, এখানটা দেখো। বলি তারানাথ বইয়ের একটা হলদেটে পাতা খুলে শুধু শিরোনামটা দেখালেন, দেহবন্ধন পদ্ধতি। আমরা ঝুঁকে গিয়ে অধিক আগ্রহের সঙ্গে তারানাথের অঙ্গুলির ডগায় থাকা নির্দিষ্ট লেখাখানি পড়লাম এবং
অন্যান্য অংশেও অনধিকার চোখ বুলিয়ে দেখি বইয়ের বেশিরভাগ জায়গায় এমন সব নানাবিধ দেবদেবীর চিত্র দেওয়া যা এর আগে কখনো আমরা দেখিনি। সেই সাথে বাংলা ও সংস্কৃতের মেলবন্ধনে ক্ষুদ্র হরফে লেখা এসব লেখা। তারানাথ বইটা বন্ধ করে সেটা পাশের থাকে যত্ন সহকারে রেখে গরম চায়ে একটা লম্বা চুমুক দিয়ে পুনরায় পাসিং শো ধরালেন এবং বেশ খানিকক্ষণ বন্ধ জানলার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রইলেন। আমি গল্পের পরবর্তী অংশ শোনার জন্য বললাম, আচ্ছা ঠাকুরমশাই, তারপর কি হলো? ওই যে বিষধর সর্প বৈদ্যুতিক শখে ভিতরে ঢুকে গেল। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওটা যে কোনো সত্যিকারের সাপ নয়, ভেলকি মাত্র, সে বিষয়ে আমার কোনো ভুল ছিল না। তাছাড়াও আমার ওই বৃদ্ধের প্রতি একটা সন্দেহ হচ্ছিল। এও মনে হচ্ছিল তার মনে নিশ্চয়ই একটা কুটিল চক্রান্ত রচনা করে বিমলা দেবীর সংসার উজাড়ের কাজে উনি নেমে পড়েছেন। শীঘ্রই যদি তাকে প্রতিহত না করা যায় তবে সামনে সমূহ বিপদ যে কোনো দিক থেকেই আসতে পারে। ওনার এরূপ অত্যাশ্চর্য ক্ষমতা দেখে আমি রীতিমতো বিস্মিত হয়েছিলাম। এরপর ওই স্থান ত্যাগ করে গতকাল রাতের আগন্তুকদের দেওয়া সাংকেতিক চিহ্ন খোঁজার চেষ্টা করলাম আমি, কিন্তু যে স্থানে ওই প্রলেপ দিয়ে চিহ্নটা অঙ্কন করা হয়েছে সেটা আমার চোখে পড়ল না, বরং ওই স্থানে একতাল ঘুঁটে কেউ যেন লেপে দিয়েছে। আমি নুড়ি পাথর দিয়ে ওই ঘুঁটের আস্তরণ সরাতেই ওই সাংকেতিক চিহ্নটা বেরিয়ে পড়ল। লাল বর্ণের প্রলেপ দ্বারা অঙ্কিত একটা বিশেষ চিহ্ন, ওঙ্কারের মতোই হবে, তবে একটু পৃথক। এটা ঢাকা দেওয়ার মূল কারণ যাতে গৃহে থাকা কোনো সদস্যের চোখে না পড়ে যায়। অদ্ভুত কাণ্ড দেখলাম, সংকেতের চিহ্নটা মোটেই ম্লান বা বিবর্ণ হয়ে যায়নি। মনে হচ্ছিল সদ্যই কেউ যেন এটা এঁকে গেছে। বহু চেষ্টা চরিত্র করেও ওই দাগটা ওঠানো সম্ভবপর হলো না। এরপর সারা গা চষে বেড়াচ্ছি, দেখি দূরে অশ্বত্থ গাছের বাঁধানো বেদির নিচে কয়েকজন লোক বসে কি সব আলোচনা করছে। আমি সামনে আসতেই ওনারা আমাকে প্রণাম সেরে উদ্বিগ্ন মুখে প্রশ্ন করল, ঠাকুর মশাই, এ কি হচ্ছে বলুন দেখি? ঠাকুরদাস কারু সাথে থাকে না, পাঁচে থাকে না, বেচারের উপর কার এমন আক্রোশ থাকতে পারে? সে কথার জবাব না দিয়ে আমি পাল্টা প্রশ্ন করলাম, আচ্ছা, ভিড়ের মধ্যে ওই যে বৃদ্ধ লোকটিকে দেখলাম, সে কে বলো তো? সকলেই ক্ষণিকের রায় নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে ইতস্তত করে বলল, বা উনি হলেন গিয়ে যোগেন খুড়ো। কতদিন আছেন? খুব বেশি দিন নয় ঠাকুর মশাই, উনি এইছেন হলো গিয়ে 1 বছর ঘুরলো। তবে আমরা কেউই ওনার সংস্পর্শে থাকি না। উনি থাকেন নিজের মতো, বিয়ে থাও করেননি। ওনার সাথে একটা অল্প বয়সী ছোকরাও আছে, দেখেছেন কি? আমি গত রাতের কোনো কথাই না ভেঙে নির্বাক রইলাম। লোকটি বলল, দেখবেন দেখবেন, তাকেও দেখবেন ঠাকুর মশাই। এসে অবধি পরের পুকুরে মাছ ধরা, ফলমূল চুরি করা, এইসব অনাসৃষ্টি কাণ্ড তো লেগেই আছে। বাবুকে কেউ কিছু বলতে পারবেন না, বললেই তার উপর ওই বৃদ্ধের খাঁড়ার ঘা নেমে আসবে। এমনকি প্রাণহানির সম্ভাবনাও বেশি। যোগেন খুড়োর দাপটে সারা গা নীরব থাকে, কেউ কিচ্ছু বলে না। আচ্ছা, আপনারা তো যথাযথ ব্যবস্থাও তো নিতে পারেন নাকি? মুখ বুঝে সবকিছু সহ্য করেন কেন বলুন তো? আমার এই কথা শুনে সকলের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। আড়ষ্ট কণ্ঠে ওদের মধ্যেই একজন ফিসফিসিয়ে বললেন, ঠাকুর মশাই, আমাদের কাছে খবর আছে, দয়া করে 5 কান করবেন না। এই বৃদ্ধের চালচরণ সুবিধা নয়। উনি হলেন গিয়ে ঘোরেল তান্ত্রিক। ওনার আস্তানায় কোনো মানুষ তো দূর, পশু পাখি অবধি বিচরণ করতে পারে না। যতদিন উনি বেঁচে থাকবেন আমাদের এমনভাবেই ভয়ে ভয়ে থাকতে হবে, কিচ্ছু করার নেই। কোন রূপে যে তিনি মানুষের ওপর নিজের আক্রোশ মেটাবার জন্য আসবেন সেটা ধরতে পারা যায় না। এ তো 3 মাস আগে সামান্য মৎস্য ব্যবসায়ী ভুলোর সঙ্গে দ্বন্দ্ব বিবাদ হয়েছিল। তারপর থেকে যোগেন খুড়োর মুখে তর্ক না করলেও
হাতে নাতে ফল ধরিয়ে দিয়েছিলেন তিনি। বিবাদের পরদিন থেকেই ভুলু মাছুয়ারাকে আর কেউ দেখতে পায়নি। দিন দুয়েক পর বাঁশ ঝাড়ে ভুলুর মৃতদেহ নিয়ে দিনের আলোয় প্রকাশ্যে শিয়াল কুকুরের টানাটানি করতে দেখে রতন মাঝি। সারা গায়ে সংবাদ রটে যায়। ব্যাটার এটাই বুঝে নিয়তি ছিল, কিছু একটা করুন ঠাকুর মশাই, নইলে যে প্রাণ নিয়ে গা ছেড়ে পালাতে পারবো না। হায় ঈশ্বর! আচ্ছা, ওনার সাধনাস্থল কোথায় বলতে পারেন? সেটা কি এই শ্মশানেই? সমবেত জনাচারেক লোকের মুখে ভয়ের অভিব্যক্তি মুছে প্রহসনের ভাব ফুটে উঠল। ওদের মধ্যে একজন বললে, ঠাকুর মশাই, এই ভগীরথপুর গায়ের মহাশ্মশান সিদ্ধস্থান। কিংবদন্তি আছে প্রাচীনকালে বহু উঁচু দরের সৎ মনোভাবাপন্ন তান্ত্রিক ও সন্ন্যাসীরা এখানে এসে সিদ্ধিলাভ করেছেন। ওই শ্মশানে যাত্রা ঢোকার সাধ্য নেই। আপনি নিজে ঢুকতে পেরেছিলেন বলে আমাদের মনে একটা পরিত্রাণের আশা জেগে উঠেছিল। কুটিল কুৎসিত বহু তান্ত্রিক কাবালিকের ওই শ্মশানেই মৃত্যু হয়েছিল। একটা রাতও যায়নি তাদের। এ যে সে শ্মশান নয়, স্বয়ং মায়ের বরপুত্র অভেদানন্দ ব্রহ্মচারী নিজে 300 কি 400 বছর আগে স্বহস্তে শ্মশানে জটিল সাধনা করে স্বয়ং মা শ্মশানকালীর দর্শন পেয়েছিলেন এবং সেই স্থান থেকে চলে যাওয়ার আগে নির্দিষ্ট মন্ত্র বলে উপযুক্তভাবে বেঁধে দিয়ে গেছেন। তারপর থেকে এই শ্মশান এরূপভাবেই পড়ে আছে। আমরা মরা পুড়িয়ে আসি দিনের আলো থাকতে থাকতে। রাতে সাধারণের প্রবেশ নিষেধ। শোনা যায় বহু অতীন্দ্রিয় লক্ষণসমূহ দেখতে পাওয়া যায় নাকি। এসব শুনেছি আমরা বাপ কাকার মুখ থেকে। আমরা ভয়ে ওই জায়গা মারাই না ঠাকুর মশাই। আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে দিন, নইলে যে এই বিভৎস কাপালিক আমাদের সকলকে হত্যা করতেও পিছপা হবে না। গতকাল আমি নিজে যদিও বা ওই শ্মশানে রাতে থেকেছি, কিন্তু তেমন কোনো অলৌকিক কিছু তো লক্ষ্য করিনি। দিব্যি একটা শিরিষ গাছের তলায় গুঁড়িতে ঠেস দিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছি। কিন্তু এই শ্মশান অরণ্য সংকুল, আর সুগভীর দিনের আলো প্রবেশ করে না এক বিন্দুও এখানে। মনে মনে এসব ভাবলাম আর ভয়ার্ত লোকজনদের সান্ত্বনা দিলাম। আপনারা বিপত্তারিণীর নাম জপ করতে থাকুন, আমি সঠিক সময়ে কিছু একটা করছি। আমাকে ওই যোগেন খুড়োর আস্তানা সম্পর্কে একটু হদিশ কেউ দিতে পারেন? কয়েকজন উত্তর দিকে অঙ্কুলি নির্দেশ করে দিল। আমি আর না দাঁড়িয়ে চলতে লাগলাম। আমাকে ওই বৃদ্ধের আস্তানা সম্পর্কে হদিশ নিয়ে রাখতেই হবে, সেটাই প্রয়োজন। ওনার প্রত্যেকটি গতিবিধির উপর নজর রেখে নিজের কাজে অগ্রসর হওয়ার সিদ্ধান্তই আমি নিলাম। সেই মুহূর্তে সেটাই জরুরি ছিল। স্থানীয় লোকেদের বলে দেওয়া পথ ধরে প্রায় অনেক দূর চলে এসেছি। দেখলাম লোকারণ্যহীন একটা জায়গায়, যেখানকার পারিপার্শ্বিক পরিবেশ সুস্থ মানুষের থাকার অনুপযুক্ত। জায়গায় জায়গায় পাতা ঝরা, মরা ও ন্যাড়া অজস্র গাছগাছালির সমাবেশ। হাঁটু অবধি লম্বা লম্বা ঘাস, একটা কালো বলয় সেই সমগ্র এলাকাটা নিজের গণ্ডির মধ্যে বেষ্টন করে আছে। তারই মাঝে একটা ঝুপড়ি মতো খড়ের ছাউনি ও বাঁশের কাঠামোর মধ্যে মাটি লেপে বসবাসের উপযুক্ত করে নেওয়া হয়েছে সেটি। যোগেশ খুড়ো আমাকে দেখতে পায়নি, কিন্তু আমি দিব্যি তার ক্রিয়াকলাপ দেখতে পাচ্ছিলাম। আর সেই সাথে একজন বছর 15-16 নাবালক তার নির্দেশ মতো হাতে হাতে কিসব করে দিচ্ছে, সেটাও দেখতে পাচ্ছিলাম। আর ওই বৃদ্ধ বিরক্ত মুখে 2 হাত পিছমোড়া করে পায়চারি করতে করতে ভ্রুকুটিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে হুঙ্কার দিচ্ছেন, বিমলা, কাজটা তুই ঠিক করলি না। আমার গুরুকে সন্তুষ্ট করলে তোর বরং ভালোই হতো। তুই আমার গুরুকে তো অপমানিত করলি, আবার বাইরে থেকে তান্ত্রিক ডেকে আমার কাজে বিঘ্ন ঘটাচ্ছিস। দেখে নেব, আসছে কৃষ্ণপক্ষেই তোদের সমগ্র সদস্যদের মৃত্যু মুখে যদি না পতিত করতে পারি, তবে আমার নাম
রাম কিঙ্কর বৈরাগী নয়। দেখে নিস, হাতে নাতের ফল পাবি। উগ্রভাবে দাওয়ায় রাখা পান পাত্রটা ওই রামকিঙ্কর ঠক ঠক করে গলার্ধকরণ করল। আমি ততক্ষণে যা বোঝার বুঝে ফেলেছি। ওই বৃদ্ধ তবে ছদ্ম নাম ধরে ঘুরে বেড়ায়, কখনো এ গ্রাম তো কখনো ও গ্রাম। উদ্দেশ্য কুলবধূদের উপর কলঙ্কের দাগ ছিটানো। তাছাড়াও এসব কুটিল নিষ্ঠুর কাপালিক সম্প্রদায়ের বেশিরভাগই যারা অন্যের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগে থাকে, তারা না জানি কত আইবুড়ো মেয়ের কুমারিত্বই না অপহরণ করেছে। যাই হোক, আমি চলে এলাম ওই স্থান থেকে। অশ্বত্থ গাছের বেদিতে বসে থাকা স্থানীয় মানুষের মুখে শোনা ভূতপূর্ব কথাগুলির বিচার বিশ্লেষণ করে বুঝলাম বিমলা দেবীর স্বামীর ওইরূপ পরিস্থিতির জন্য দায়ী যে একমাত্র যোগেন খুড়োই, সেটা সত্যি। আর গতকাল রাত্রে আমি নিশ্চয়ই ওনার সহচরকেই গুপ্ত ক্রিয়াদি করতে দেখেছিলাম। তবে যাই হোক, আমি ফিরে এলাম এবং খোঁজ নিলাম বিমলার কাছে তার স্বামীর শারীরিক অবস্থা কেমন তার। সে বিমর্ষ মুখে বলল, আগের মতোই ঠাকুরমশাই, জানি না বাঁচানো যাবে কিনা। সেই সপ্তাহখানেক থেকেই তো অঘরে ঘুমোচ্ছে। আমার শান্তিপূর্ণ সংসারে এ কি করাল ছায়া নেমে এলো বলুন দেখি। উনি বলতে লাগলেন। আমি ততক্ষণে চোখ বুজে ফেলে ধ্যানের মাধ্যমে সমস্যার সমাধানের উপায় খুঁজছি। হঠাৎ কানের কাছে শুনতে পেলাম কেউ যেন আমাকে ফিসফিস করে কি যেন বলছে। খুব মন দিয়ে সেসব শুনলাম এবং দুই চোখের পাতা খুলে যা যা করতে হবে বিমলা দেবীকে বলে দিলাম। এই কাজটা করতে পারলেই এই যাত্রার মতো হয়তো ঠাকুরদাস মুখোপাধ্যায় বেঁচে উঠবে, কেটে যাবে তার যোগ নির্তার মায়া। তবে এসব কাজ অতি কষ্টসাধ্য। একটু ত্রুটি বিচ্যুতি হলেই সব কিছু ভেস্তে যাবে। 3 দিন পরে কৃষ্ণপক্ষের অমাবস্যায় প্রয়োজনীয় উপাচার সামগ্রী নিয়ে রাত থাকতে একটু আগেই আমি ঢুকলাম শ্মশান ভূমিতে। তখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, কিন্তু তবুও অল্প বিস্তর কমলার আবার চোখ আকাশে লেগে আছে। সামগ্রী সহ তো ঢুকে পড়লাম, তবে কি নিবিড় অন্ধকার, চোখ চেয়ে কিছুই দেখা যায় না। ঢোকার মুখে অবিলম্বে একটা মশাল তৈরি করে ঢুকে পড়লাম গভীর অরণ্যে। অমনি কোথা থেকে একপাল শিয়াল সমস্বরে ডেকে উঠল, আর ভিতরে ইতিউতি খোঁজার পর ভগ্নপ্রায় একটা মন্দির খুঁজে পেলাম। এখন সেটা ইটের পাঁজায় পরিণত হয়েছে। গাছের শিকড় প্রমুখ দেওয়ালের ফাটল দিয়ে ঢুকে মন্দিরের দ্বার রুদ্ধ করে রেখেছে। তবু একটা লোহার ছোড়া নিয়ে ঝোপঝাড় লতা গুল্ম কেটে সাফ করলাম, আর মিনিট দুয়েকের মধ্যেই গন্ডা গন্ডা সাপ বেরিয়ে শ্মশানের অন্যত্র প্রস্থান করল। জ্বলন্ত মশালের আলোয় ঢুকে পড়ে দেখি বিগ্রহ শূন্য একটা বেদি পড়ে আছে। আগে যদিও বিগ্রহ ছিল, তবে এখন তার কাঠামো অনাদরে ও অযত্নে অল্প দূরে পড়ে আছে। দেওয়ালের একটা কোণ ঘেঁষে দেখি মরচে পড়া ধুলি ধূসরিত একটা কোদাল পড়ে আছে। কড় গুনে একটু হিসেব করে মশালটা অন্যত্র রেখে বেদির ঠিক পিছনের অংশে একটা স্বস্তিক চিহ্ন আঁকা দেখে মন্ত্রোচ্চারণ সহ মারলাম কোদালের ঘা। ক্রমাগত কয়েক ফুট মাটি খুঁড়তে খুঁড়তে বেরিয়ে পড়লো আমার সেই বাঞ্ছিত জিনিসটি। সেটা আর কিছুই না, একটা হাতে লেখা পুঁথি। মাটি সরিয়ে সেটা বের করে যথা সর্বস্ব চোখ বুলিয়ে থলির মধ্যে ভরে নিয়ে আমি চললাম শ্মশান তীরবর্তী নদীতে স্নান করতে। এই ক্রিয়া করতে গেলে সর্বপ্রথম স্নান করে কপালে রক্ত তিলক এঁকে
তারপর সদ্য পোড়া মৃতের চিতা বরাবর চক্রাকারে একটা গণ্ডি কেটে নিয়ে আসন করে পরে জল দিয়ে সমগ্র চিতা নিভিয়ে গভীর রাতের দিকে সেই ক্ষণ লাগার পর চিতার উপর সাধককে উপবিষ্ট হয়ে ধ্যান ও বীজ মন্ত্র জপ করতে হয়। আমি সকল ব্যবস্থা করে নেওয়ার পর বিমলা দেবীর সমগ্র পরিবার বর্গকে ডেকে এনে আন্দাজ মধ্যরাত্রির দিকে শ্মশানে নিয়ে উপস্থিত হয়ে নির্দিষ্ট গণ্ডির মাঝে বসিয়ে দেহ বন্ধন করিয়ে নিজে চেপে বসলাম চিতার উপর। চোখ বুঝতেই দেখলাম ওই বৃদ্ধের অমানসিক রূপ বিমলা দেবীর বাড়িতে আগত ওই সাধুর বর্ণনার সাথে যোগেন খুড়োর বর্ণনা একেবারে মিলে যাচ্ছে। তার মানে ওই বৃদ্ধের ইচ্ছে মাফিক রূপ ধরার ক্ষমতা আছে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো নিজেই ওই শ্মশানে ক্রিয়াদি করতে পারতেন, তবে ওদের কেন নিয়ে গেলেন? আসলে ওটা ছিল বিভৎস রাত্রি। রামকিঙ্কর ওরফে যোগেন খুড়ো সব রকম ভাবে নিজের সূক্ষ্ম বীজ বপন করে রেখেছিল, যাতে ওদের প্রাণহানির মারাত্মক সম্ভাবনা ছিল। কিন্তু পবিত্র শ্মশানে স্বয়ং শ্মশান ভৈরবের উপস্থিতিতে কখনোই ওনার করা ক্রিয়াদি ফলপ্রদ হবে না। তাই আমি ওই সিদ্ধান্তই নিই এবং ধ্যানমগ্ন অবস্থাতেই অজ্ঞাত কেউ আমাকে এসব নিয়মাদি পালনের বিধান বলে দিয়েছিল। আমার মুখে শুনতে যতটাই সরল মনে হচ্ছে, বাস্তবে এসব ততটাই জটিল প্রক্রিয়া, বুঝলে? সে যাই হোক, আমি ঝোলার থেকে ওই পুঁথিটা বের করে সম্পূর্ণটা উচ্চস্বরে পড়তে লাগলাম। প্রথমত কোনো কাজ করতে গেলে সাধককে সর্বপ্রথম শ্মশান জাগাতে হয়, এটা সেই মন্ত্রই আমি পাঠ করছিলাম। যতই পাঠ করি ধীরে ধীরে শ্মশানের আভ্যন্তরীণ পরিবেশের কিছু পরিবর্তন ঘটতে শুরু করলো। চোখের সামনে ইতস্তত ছড়ানো নিভে যাওয়া চিতা দেখি দাউ দাউ করে আপনা আপনি জ্বলে উঠল। গাছপালা সমূহ কেউ যেন প্রবল আক্রোশে নাড়াতে লাগলো। এসব অপ্রীতিকর দৃশ্য দেখে বিমলা দেবী ভয় আঁতকে উঠে অস্ফুট একটা আর্তনাদ করে উঠলেন। ওনার স্বামীর অচৈতন্য দেহটা আমার রচিত আসনের উপর শোয়ানো ছিল। ওই দেহটা উঠে বসলো। বিমলা দেবী আনন্দে আত্মহারা হয়ে ওনাকে জড়িয়ে ধরতে গেলে আমি নির্দেশ দিলাম, খবরদার, ও আপনার স্বামী নয়, উনি শ্মশান ভৈরব। আমার আহ্বানেই উনি এসেছেন। ঠাকুরদাস মুখোপাধ্যায়ের দুই চোখের দৃষ্টি ঘোলাটে, চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া। দেহ থেকে অদ্ভুত এক প্রকার জ্যোতি নিঃসরিত হচ্ছে। ও আমার সম্মুখের চিতার অপর প্রান্তে দাঁড়িয়ে সামনের দিকে হাত প্রসারিত করলেন। আমি পাশে রাখা মদের পাত্র ওনার দিকে এগিয়ে দিলাম। তিনি আকণ্ঠ তা পান করলেন এবং চলে গেলেন নির্দেশ অনুসারে। কোথায় গেলেন তিনি? আমিও কিশোরী প্রায় সমস্যারই প্রশ্ন করে উঠলাম। তারানাথের ঠোঁটের গোড়ায় হাসি খেলে গেল। উনি বললেন, আমি প্রধানত ওই কাপালিককে হত্যার অভিলাষে শ্মশান ভৈরবকে প্রেরণ করেছিলাম ওই কাপালিকের কাছে। সেও যথাসাধ্য আমাদের হত্যার জন্য নানাবিধ উপায় করেছিল, কিন্তু নিষ্ফল হয়েছিল তার প্রচেষ্টা। সারা রাত অবধি জপ করে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে দেখি ঠাকুরদাস বাবু চোখ মেলে চাইলেন এবং স্ত্রী ও কন্যার নাম ধরে ডাকলেন। স্বামীকে জীবিত পেয়ে বিমলা দেবী আনন্দের অশ্রু ধরে রাখতে না পেরে স্বামীকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেই ফেলেছিলেন। বিমলার স্বামীর কাছে পরে জানতে পারি উনি সাধু সন্তদের প্রতি বড্ড আসক্ত, সংসারে তার মন নেই। উনি সেদিন সন্ধ্যার সময় ভগীরথপুরের গাঁয়ের অন্যত্র এক কাপালিকের সঙ্গে যথেচ্ছ তাঁড়ি সেবন করে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং কাপালিক তার স্ত্রীকে নিয়ে নিজের মনের সুপ্ত কুৎসিত বাসনা তাকে জানায়। তাতে তিনি ক্রুদ্ধ হয়ে জোর কদমে ওনাকে যথেষ্ট অপমানিত করে
অশ্রাব্য মন্তব্য করে ওই দিন আস্তানা ছেড়ে ফিরে আসেন। ওই কাপালিক রামকিঙ্কর লোকচক্ষুর আড়ালে জগেন খুড়োর ছদ্মবেশ ধরেও প্রায় আসত বিমলাদের বাড়িতে। এই কথা অবশ্য ঠাকুরদাসের জানার কথা নয়, কিন্তু ভাগ্যের পরিহাসে রেহাই পায়নি গৃহস্বামী ওই কাপালিকের কূট দৃষ্টি থেকে। সে তার উপর ক্রিয়া করে তাকে প্রাণে না মারলেও অচৈতন্য করে রেখেছিল। আমি ওই দিনই সকলে মিলে বিমলার বাড়িতে গিয়ে শুদ্ধ জল ছিটিয়ে এবং ভালোভাবে ছোট্ট যজ্ঞ করে দুপুর অবধি থেকে শেষবারের জন্য ওই কাপালিকের আস্তানায় গিয়ে দেখি কাপালিক ও ওই স্বল্প বয়সী ছেলের সর্বাঙ্গ নীল হয়ে গেছে। ও মাটির উপর এক চোখ খুলে ঘাড় কাত করে পড়ে আছে। ওদের মৃতদেহের পাশেই চোখে পড়ল বড় সাপের একটা খোলস। অর্থাৎ ওদের গতকাল রাতে শ্মশান ভৈরব সর্পের দেহ ধারণ করে উপযুক্ত শাস্তি দিয়েছেন। রামকিঙ্কর কাপালিকের সামনে তখনও পড়ে আছে উপাচারের সরঞ্জাম। অসৎ সঙ্গে থেকে ওই ছেলেটিও অকাল প্রয়াণ থেকে রেহাই পায়নি। চলে এলাম তারপর ভগীরথপুর গাঁ ছেড়ে। কিশোরী বলল, তাহলে এই ভূত ডামরের পুঁথির কি প্রয়োজনীয়তা রইল ক্রিয়াকলাপে? শ্মশান ভৈরব আবাহন করার জন্যই না ওই পুঁথির প্রয়োজন ছিল। এই দেখো, এই ভূত ডামরের পুঁথিতেই তো বিস্তারিত পদ্ধতি দেওয়া রয়েছে। পরে বহু বছর পর এই ঘটনাটা মনে পড়তে মিলিয়ে দেখেছি হুবহু একই প্রক্রিয়া। বাইরে বৃষ্টির বেগ কমে এসেছিল। আমরা উভয়ে উঠে পড়লাম। বাইরে বেরিয়ে এসে মটলেন ছাড়িয়ে আসতে পণ্য কোহরে প্রবেশ করলো সেই ট্রামের ঢং ঢং ধ্বনি। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পনির ওয়াইটি প্রেজেন্ট আজকের গল্প ডামর তন্ত্রপুথি এপিসোড 20। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালো ভালো কমেন্ট করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এমন গল্পের অনুভব করতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।